My first question: when it comes to a double stranded DNA, can anyone tell me at what wavelength is double stranded DNA be observed under UV spectroscope? কেউ বলতে পারবে? 260। So basically, when it comes to a double stranded DNA, we normally find the optical density at 260 nanometer. This comes to my second question. এই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ এর মধ্যে কোন কম্পোনেন্ট অ্যাকচুয়ালি এই লাইটটাকে অ্যাবজর্ব করে? তার মানে টেকনিক্যালি অল পিউরিন অ্যান্ড পিরিমিডিনস ক্যান অ্যাবজর্ব ইট, তাই তো? হিসেব তাই বলে। তো পিউরিন অর পিরিমিডিন ক্যান অ্যাবজর্ব এই দুটো আমাদের আজকের ক্লু। এবার ধরা যাক ডিএনএ যখন একটা ডিএনএ যখন ডাবল স্ট্র্যান্ডেড কনফার্মেশনে রয়েছে, একটা ডিএনএ যখন তার ডাবল স্ট্র্যান্ডেড কনফার্মেশনে রয়েছে, সেই টাইম পয়েন্টে তার নাইট্রোজেনাস বেসগুলো will they be able to absorb this wavelength of light properly, or যদি ডিএনএটা সিঙ্গল স্ট্র্যান্ডেড স্টেটে থাকে সেই সময় অ্যাবজর্পশনটা বেশি হবে কোনটা? রিজনটা কি? কারণ বেসগুলো এক্সপোজড। এক্সাক্ট, একদম। সো বেসিক্যালি bases are exposed. When the bases are exposed, they are exposed to light and they will absorb more and more. তাহলে ডাবল স্ট্র্যান্ডেড স্টেট লেস অ্যাবজর্পশন, সিঙ্গল স্ট্র্যান্ডেড স্টেট কম্পারেটিভলি মোর অ্যাবজর্পশন। এবার ডিএনএটা যদি সিঙ্গল স্ট্র্যান্ডেড স্টেট থেকে একদম কমপ্লিটলি বেসে ভাগ হয়ে যায়, তখন অ্যাবজর্পশন রেটটা আরো বেশি, কারণ আরো লিস্ট হিন্ড্রেন্স, তাই তো? সবাই রিলেট করতে পারছো? তো ইন টার্মস অফ অ্যাবজর্পশন, তাহলে সবচেয়ে উপরে আমরা রাখতে পারি ইন টার্মস অফ অ্যাবজর্পশন। প্রথম হচ্ছে যদি ইন্ডিভিজুয়াল বেস, ইন্ডিভিজুয়াল নাইট্রোজিনাস বেস, তার অ্যাবজর্পশন হচ্ছে ম্যাক্সিমাইজড। তার থেকে একটু কমকে সিঙ্গল স্ট্র্যান্ডেড ডিএনএ, তার থেকে আরো কমকে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। এই হচ্ছে ওভারঅল ক্রোনোলজিটা। তো কামিং টু মাই নেক্সট পয়েন্ট, suppose there lies a double stranded DNA and we are trying to observe its optical density at 260 nanometer. It will absorb less as stated. So basically, this effect, এই এফেক্টটাকে কি বলে? লেস অ্যাবসর্পশন অফ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ।
ক্রোমিক শিফট, হাইপোক্রোমিক, হাইপোক্রোমিক স্টেট বলা হয়। লেস অ্যাবজর্পশন অফ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, সেটাকে হাইপোক্রোমিক স্টেট বলা হয়। সিমিলারলি যখন it comes to double stranded DNA to single stranded DNA, same case, at 260 nanometer we are trying to observe the OD. So compared to this, the OD value should increase. This is stated as hyperchromic state. তো এবার এই স্টেটটা থেকে এই স্টেটটা কিভাবে কনভার্টেড হতে পারে? একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড স্টেট থেকে একটা ডাবল স্ট্র্যান্ডেড, সরি উল্টোটা, একটা ডাবল স্ট্র্যান্ডেড স্টেট থেকে একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড স্টেট কি করে কনভার্ট হতে পারে? থার্মাল ডিন্যাচুরেশন, থার্মাল ডিন্যাচুরেশন যেরকম আমরা পিসিআর এ দেখেছি। তাহলে ইফ দ্যাটস দ্য কেস, ডিউ টু টেম্পারেচার, ডিউ টু টেম্পারেচার, shift from double stranded state to single stranded state is occurring. This phenomenon is called, this phenomenon is called none other than the hyperchromic, the hyperchromic shift. Clear everyone? এই জায়গাটা নিয়ে আর কারোর কোনো কনফিউশন? ওকে, so first we have our double stranded DNA. We are applying extreme heat, near about 94 to 96 degree Celsius. That will lead to denaturation. That means from DS it will transform into SS. Now what we are doing? We are cooling it down. We are cooling it down. That will lead to what? Again renaturation. Again renaturation of DNA from single stranded to double stranded. ঠিক তাই তো? এটাতে সবাই একমত? Okay. So if this is the overall case from transforming DS into SS, then again cooling it down from transforming SS to DS. The fact is, যখন এরকম একটা ফেনোমেনন আকার করছে সিস্টেমে, তাহলে হ্যাঁ, ও সরবো, আচ্ছা okay. So when this kind of phenomenon is occurring within the system, at that moment what will happen? এটা তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, যে ধরা যাক কোনো একটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, তাতে নাম্বার অফ রিপিটেশন অনেক বেশি রয়েছে, আর অন্য একটা ডিএনএ তে নাম্বার অফ রিপিটেশন অনেক কম। আমি দুটো কন্ডিশন বলছি। এক নম্বর কন্ডিশন, নাম্বার অফ রিপিটেটিভ সেগমেন্টস, নাম্বার অফ
রিপিটেটিভ সেগমেন্টস আর হাই, এটা হচ্ছে কন্ডিশন এ। কন্ডিশন বি তে কি দেখছি, রিপিটেটিভ সেগমেন্ট আর লেস। তাহলে এই দুটোর মধ্যে which one will have a tendency to renature first? এক্স্যাক্টলি। তাহলে টেকনিক্যালি যেখানে রিপিটেশন বেশি তার রিন্যাচিওর্ড হওয়ার টেন্ডেন্সি বেশি, যেখানে রিপিটেশন কম সেখানে রিন্যাচিওর্ড হওয়ার প্রবাবিলিটিও কম। ধরা যাক তুই কোন একটা মেলায় ঘুরতে গেছিস একটা গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালসদের সাথে, ধরে নে। এবার সাপোজ তুই একটা জায়গায় আলাদা হয়ে গেছিস তোর বন্ধু বান্ধবদের সাথে, কিছু একটা খেতে ফেতে গেছিস, সেখানে অ্যাটাচড হয়ে গেছিস, তোর পেছনে দেখতে পাচ্ছিস বন্ধু বান্ধবরা নেই। তোর ওই গ্রুপটার মধ্যে যে তোর সবচেয়ে ভালো বন্ধু তাকে খুঁজতে পাওয়ার বা তাকে খোঁজার টেন্ডেন্সিটা বেশি হবে, নাকি ওই গ্রুপে যার সাথে তোর শত্রুতা আছে কম্পারেটিভলি বেশি তাকে খোঁজার টেন্ডেন্সিটা বেশি হবে? এক্স্যাক্টলি। তাহলে রিপিটেশন বেশি, খোঁজার টেন্ডেন্সি বেশি, বাইন্ডিং এর টেন্ডেন্সি বেশি। রিপিটেশন কম, খুঁজে পাবে না, টেন্ডেন্সি কম হলো। আর কি এক্সপ্লেন করতে লাগবে এর থেকে বেশি? তো this phenomenon যেখানে রিপিটেটিভ সেগমেন্ট বেশি, they are observed majorly in case of human system, আর এটা দেখতে পাওয়া যায় in case of prokaryotes, majorly in case of prokaryotes. নাও এত অবধি আমাদের কাছে যতটুকু বলেছি সেটাকে যদি একটা কুইক রিক্যাপ করি, কি কি ইনফরমেশন দিয়েছি। প্রথম বললাম যে 260 ন্যানোমিটার ওয়েভলেন্থে অ্যাবজর্ব করছে এ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। এবার এই অ্যাবজর্পশনের রেট, এখন আবার কে জয়েন করছে? এবার অ্যাবজর্পশনের রেট কার ক্ষেত্রে বেশি? যারা ডাবল স্ট্র্যান্ডেড তার ক্ষেত্রে বেশি হবে, নাকি যারা সিঙ্গেল স্ট্র্যান্ডেড তার ক্ষেত্রে বেশি হবে? অবভিয়াসলি যেটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড তার ক্ষেত্রে বেশি হবে। কেন? কারণ বেসগুলো নাইট্রোজিনাস বেস, দে আর কোয়াইট এক্সপোজড, আর ডাবল স্ট্র্যান্ডেডে সেই বেসগুলো একে অপরের মধ্যে বন্ড ফর্ম স্টেট থাকে, তো তাই জন্য অ্যাবজর্পশন রেটটাও কমে যেতে থাকে। এটা হচ্ছে বেসিক টেন্ডেন্সি। আর কি বুঝলাম? যখন ডাবল স্ট্র্যান্ডেড স্টেট তাকে যখন হিট দেওয়া হচ্ছে, দ্যাট আন্ডারগোজ ডিন্যাচুরেশন ফর্মিং সিঙ্গেল স্ট্র্যান্ডেড। এবার ডাবল স্ট্র্যান্ডেড থাকাকালীন it has low propensity of absorption. When it comes to single stranded, it has high propensity of absorption. So, from this low propensity to high propensity absorption is stated to as hyperchromic shift, and the double stranded DNA absorbing less amount of UV is stated as hypochromic state. তাহলে টেকনিক্যালি যখন সেটা ইন দ্য ফর্ম অফ বেস চলে আসবে ডিএনএটা, তখন তার অ্যাবজর্পশন রেটটা ম্যাক্সিমাম। আর কি বুঝলাম? একটা এক্সপেরিমেন্টাল প্রসিজার যেখানে কি বলা হচ্ছে, যেটা ডাবল স্ট্র্যান্ডেড সেটাতে ম্যাসিভ হিট প্রোভাইড করা হলো, থার্মাল ডিন্যাচুরেশন হবে অবভিয়াসলি, where double stranded DNA getting converted into two single stranded states. এবার এই দুটো সিঙ্গেল স্ট্র্যান্ড হওয়ার পর that will undergo cooling, ঠান্ডা হচ্ছে। যেই না কুলিং হলো তাদের একটা টেন্ডেন্সি হবে, একটা স্পেসিফিক টাইম লাগবে এই কুলিংটাতে। তার মানে কুলিং ইজ ইকুইভ্যালেন্ট টু কুলিং শুড রিকোয়ার এ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম। তার মানে টাইম একটা ফ্যাক্টর কিন্তু এখানে বরাবর থাকবে, যে ওই পার্টিকুলার টাইমের মধ্যে কতটা রিন্যাচুরেশন হচ্ছে। অ্যাকচুয়ালি কুলিং তো না, টাইমটা নামা হচ্ছে জাস্ট বিকজ দ্যাট
double-stranded DNA can reform. That double-stranded DNA can reform কোত্থেকে? সিঙ্গেল স্ট্র্যান্ড থেকে। এই হচ্ছে গল্প। তাহলে এতক্ষণ পর্যন্ত যেটুকু বললাম সেটুকু ক্লিয়ার টু এভরিওয়ান? নাও এবার ধরা যাক, সাপোজ টি টি একটা ফ্যাক্টরকে আমি ইন্ট্রোডিউস করাচ্ছি। সেটা কি? টি ক্যান বি দ্য কনসেন্ট্রেশন অফ সিঙ্গল স্ট্র্যান্ডেড ডিএনএ। টি ইজ দ্য কনসেন্ট্রেশন অফ সিঙ্গল স্ট্র্যান্ডেড ডিএনএ। কখন? যখন ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ এর উপর থার্মাল ডিন্যাচুরেশন অ্যাপ্লাই করা হয়েছে, এটা সিঙ্গল স্ট্র্যান্ডেড স্টেটে এসছে উইদিন দ্য সলিউশন, তখন সেটাকে আমি ধরলাম that C is the concentration of single stranded DNA. And this single stranded DNA will take time t. Suppose it will take time t to renature. It will take time t to renature. তার মানে রিন্যাচুরেশনের জন্য তার টাইম লাগছে t। কনসেন্ট্রেশন অফ সিঙ্গল স্ট্র্যান্ডেড ডিএনএ C। তাহলে এই কনটেক্সটে আমরা কি এরকম একটা ইকুয়েশন এস্টাবলিশ করতে পারি? সবাই আমাকে বল সেটা, যে মাইনাস ইসি বাই ডিটি মাইনাস ডিসি বাই ডিটি ইজ ইকুইভ্যালেন্ট টু সি স্কোয়ার। এক্স্যাক্টলি, মাইনাস ফ্যাক্টরটা হচ্ছে কারণ সিঙ্গল স্ট্র্যান্ডেড ডিএনএ এর কনসেন্ট্রেশনটা কমছে। সেটা কমছে কত রেটে? এইটার স্কোয়ার হিসেবে। এটা যত রেটে বাড়বে তত তার কনসেন্ট্রেশনটা কমবে। কি মানে টি ইজ টাইম, টি ইজ টাইম ফর ডিন্যাচুরেশন, টি ইজ টাইম টু রিন্যাচিওর। তাই তো বললাম এখানে ফ্রম এসএস টু ডিএস। বোঝা? হ্যাঁ, টি স্কোয়ারটা হচ্ছে আমরা যখন এনজাইম কাইনেটিক্স পড়েছিলাম, ক্যান ইউ রিমেম্বার? যখন সেকেন্ড অর্ডার কাইনেটিক্স পড়েছিলাম, সেকেন্ড অর্ডার কাইনেটিক্স এর কনসেপ্টটা কি ছিল? যে যে পার্টিকুলার স্টেটে ম্যাক্সিমাম এনার্জি আমরা সেটাকে নিয়ে নার্চার করব, তাই তো? তাহলে টেকনিক্যালি আমরা যদি এনজাইম কাইনেটিক্স এর সেকেন্ড অর্ডার কাইনেটিক্সটাকে ফলো আপ করি, তাহলে দ্যাট শুড বি দ্য রেট অফ ডিন্যাচুরেশন, দ্য রেট অফ কনসেন্ট্রেশন অফ সি যতটা ড্রপ করছে তার ইকুইভ্যালেন্ট হচ্ছে, সেটার ইকুইভ্যালেন্ট কতটা? নেগেটিভ ভ্যালু, সেটা হচ্ছে সি স্কোয়ারের সমান। কারণ এটাও কমছে, তার মানে এটার ইকুইভ্যালেন্ট এটা। অ্যান্ড দ্যাট ইজ ফলোইং দ্য সেকেন্ড অর্ডার কাইনেটিক্স, দ্যাট ইজ ফলোইং দ্য সেকেন্ড অর্ডার কাইনেটিক্স, তাই সি স্কোয়ার। এবার বলা যাচ্ছে? বোঝা গেল না? বুঝে গেছি। ধরা যাক এই একটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, এই ডিএসটা কি করলো? প্রথমে দুটো সিঙ্গল স্ট্র্যান্ডেড ফর্ম করলো। This ssDNA, what it will do, it will then undergo renaturation. তো রিন্যাচুরেশন হওয়ার আগে প্রথমে ওদের মধ্যে একটা স্লাইড বন্ডিং হবে, এরকম একটা স্টেজ আসবে, তারপরে তো এটা আসবে। এবার এই যে স্টেটটা হওয়ার পর ফাইনালি এই কনফার্মেশনটা আবার এস্টাবলিশড হবে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড অর্ডার কাইনেটিক্স, ম্যাক্সিমাম এনার্জি ইজ ইনভেস্টেড, ম্যাক্সিমাম এনার্জি ইজ ইনভেস্টেড on converting this to this
আর comparatively lesser energy is required to convert this to this, তাই তো? আমি কি, এটা কে? First of all, double stranded DNA. Double stranded DNA undergoing single stranded DNA. Temperature 94 to 96. Next, the single stranded DNA undergoes cooling. কুলিং এর টাইমে হবে কি, কিছুটা কিছুটা করে তাদের মধ্যে রিন্যাচুরেশনটা স্টার্ট হবে। তো এই রিন্যাচুরেশনটা স্টার্ট হচ্ছে, এটাতে যতটা সময় লাগবে, এই অবস্থা থেকে পুরোপুরি রিন্যাচিওর্ড হচ্ছে তাতে টাইমটা অনেক কম লাগা উচিত। আজ তুই কি করলি কি, আমি ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে যাব, তো ঘুম থেকে ওঠাটা ইজ প্রিটি ডিফিকাল্ট এবং জামা জুতো পরে বেরোনোটা ডিফিকাল্ট, রাদার দ্যান বেরিয়ে যাওয়ার পর মর্নিং ওয়াক করাটা ইজি। হ্যাঁ, এক্স্যাক্টলি, এখানেও তো তাই। তাহলে রিন্যাচুরেশন যখন হচ্ছে তখন সেই ফার্স্ট ইনিশিয়াল বাইন্ডিং এ অনেক বেশি এনার্জি যাবে, রাদার দ্যান সেই বাইন্ডিংটা হওয়ার পর সেটার থেকে ডাবল স্ট্যান্ডার্ড ফরম্যাটটা। এক্স্যাক্টলি। তো ফলোইং দ্য সেকেন্ড অর্ডার রেট কাইনেটিক্স, দিস শুড বি দ্য ইকুয়েশন। এইটার ইকুইভ্যালেন্ট যদি ধরি এটাকে, আমি কি বোঝাতে পারলাম? এটার ইকুইভ্যালেন্ট যদি এটাকে ধরি, দিস শুড বি দ্য none other than second order kinetics. সেকেন্ড অর্ডার কাইনেটিক্সটা আমার এনজাইম কাইনেটিক্স এর ভিডিও দেখো, পেয়ে যাবে। আমি এখন ওটা বলতে গেলে আমার প্রচুর সময় চলে যাবে। ইউ মাস্ট গো থ্রু দ্যাট। ওকে, তো ইফ দিস ইজ দ্য কেস, দেন এটাকে যদি আনি মাইনাস ডিসি বাই ডিটি ইকুয়ালস টু কে ইন্টু সি স্কোয়ার, where k is rate constant for second order. এটা আমরা এত অব্দি ক্লিয়ার বলতে পারি? আচ্ছা, তো from the previous slide, minus dc by dt equals to, এখন কে জয়েন করছিস বাবা? minus dc by dt equals to k into c square, or minus dc by c square equals to k into dt, or ইন্টিগ্রেটিং বোথ দ্য এন্ডস, আমি একদিকের মাইনাসটাকে অফ করে দিলাম, 1 by c square into dc equals to minus integrating k into dt, or if I integrate it, তাহলে দাঁড়াবে কি, minus 1 by c equals to minus k into t minus a, মানে যেখানে এটা হচ্ছে ইন্টিগ্রেশনের, যদি কেউ জানা থাকে, দ্যাট ইজ দ্য কনস্ট্যান্ট ফ্যাক্টর। নাও এরকম একটা সিচুয়েশন, এই জিনিসটা যখন আসলো, আমরা এইভাবে ব্যাপারটাকে কনসিডার করতে পারি যে the initial concentration, the initial concentration for single stranded DNA is C0, আমরা বলতে পারি the initial concentration for single stranded DNA is C0, তাহলে C0 যখন, তখন টাইমটাও 0, কারণ তখনও রিন্যাচুরেশনটা স্টার্ট হয়নি, বলতে পারি কি? এটা আমরা
তাহলে যদি সেটাই হয় তাহলে টেকনিক্যালি যেটা কনস্ট্যান্ট ফ্যাক্টর আমরা সেই জায়গায় জিনিসটাকে ইনকর্পোরেট করি। তাহলে ইনিশিয়াল কনসেন্ট্রেশন ফর এসএসডিএনএ যেটা হচ্ছে C0, হ্যাঁ, সেটা কখন? যখন টাইমটা T0। তাহলে ইফ এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 বললাম, তাহলে প্লটিং T0 at ইকুয়েশন নাম্বার 1 কি পাচ্ছি তাহলে দেখে নি। -1/c ইকুয়ালস টু -kT। এবার এর জায়গায় আমি লিখতে পারি -1/c0, কারণ সেটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল, or 1/c equals to kT plus 1/c0, or 1/c equals to T0 kT plus 1, or T0 equals to T into T0 into kT plus 1, or T0 by C equals to, আমি এই দিকে করে দিই তাহলে দেখতে সুবিধা হবে, or T0 equals to T into T0 K into C0 into T plus 1, or T by T0 equals to 1 by K into TO into T plus 1. This is equation number 2. বোঝা গেল ডেরিভেশনটা? এক্স্যাক্টলি, হ্যাঁ, কারণ ইফ আমরা এখানে লিমিটে যখন ইন্টিগ্রেশনে করি, লিমিটে আমরা কি দিই? T0 থেকে C, T0 বাই C যদি হয় তাহলে টেকনিক্যালি 1 বাই C0 মানে -1 বাই C প্লাস 1 বাই C0, তাহলে প্লাস 1 বাই C0 যেটা থেকে এদিকে গেলে কি হবে? -1 বাই C0। সেটাকেই আমি এখানে করেছি। বোঝা গেল? আমি এটাকে ব্রেক করলাম তার একটাই উদ্দেশ্য, এইটা বোঝানোর জন্য যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ সিঙ্গল স্ট্র্যান্ডেড ডিএনএ ইজ C0। কখন? যখন টাইম ইজ 0। টাইমটা এগোচ্ছে, C0 is getting converted into C, which is considered as the final concentration of single stranded DNA. হয়েছে? কিছু একটা করছি আর কি। কিছু একটা করাচ্ছি। এবার সেটা কর না অন্য কিছু আমি তো জানি না। এটা তোরা ভালো বলতে পারবি। কিছু একটা করাচ্ছি আর কি। মানে হঠাৎ করে একটা ডিএনএ নিয়ে এসে সেটাকে সিঙ্গল স্ট্র্যান্ডেড করে আউট অফ নোহোয়্যার হাইপারক্রমিক শিফট বললে সেটা কট কাট ছাড়া অন্য কিছু হয় বলে তো আমার জানা নেই। তাহলে এত অব্দি ক্লিয়ার? তাহলে ফাইনাল প্রোডাক্টটা কি পেলাম? T by C0 equals to 1 by কি পেয়েছি নিচে? 1 plus K into TO into T, তাই তো? এরকম একটা ইকুয়েশন পেলাম। এবার মাই কোয়েশ্চন ইজ, ধরা যাক গোটা রিন্যাচুরেশন তার জন্য টেকেন টাইম ইজ T। ইফ উই কনসিডার হাফ অফ ইট, মানে রিঅ্যাকশনটা
has reached, reaction has reached the halfway. Reaction has reached the halfway. সেই হিসেবে তাহলে আমরা এই ভ্যালুটাকে বলতে পারি t বাই c0 ইকুয়ালস টু 0.5 বলতে পারি। রিয়াকশনটা হাফ রিচ করেছে, তার মানে at this moment concentration of single stranded DNA C divided by concentration of single stranded DNA from the start initially যা ছিল দুটো রেশিও হচ্ছে 0.5 বা হাফ, কারণ হাফ ওয়ে পর্যন্ত পৌঁছেছে রিয়াকশনটা। এবার বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা, তো ইফ দিস ইজ দ্য কেস দেন 0.5 বা হাফ এটাকে আমি প্লট করলাম 1/1 প্লাস কে সিও, আর যেহেতু হাফ গেছে তাই আমি টিটাকেও ধরছি টি হাফ হিসেবে, টি উইল বি টি হাফ। তো হাফ ইকুয়ালস টু 1/1 প্লাস কে কট টি হাফ, তাহলে কি দাঁড়ালো 1 প্লাস কে সিও টি হাফ equals to 2 or K CO T half equals to 1 or CO T half equals to 1 by K. This is another equation which is important. This is equation number 3. তো এই যে ভ্যালুটা বেরোলো, ইকুয়েশন 2 ছিল হচ্ছে এইটা, এই যে মানে টেকনিক্যালি যেটা এই পেজের এই ইকুয়েশনটা, দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 2। এখন কে জয়েন করছে? আজ তো অর্ধেক হয়ে গেল। তাহলে এই পার্টটা এত অব্দি ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে এই যে ইকুয়েশনটা বেরোলো ইকুয়েশন নাম্বার 3, সেটা থেকে আমরা কি ওভারভিউ ড্র করতে পারি? এখান থেকে আমরা কি ওভারভিউটা ড্র করতে পারি? এনি গেসেস? কি হতে পারে? সেটা একটা করতে পারি। আরেক কনভিনিয়েন্ট কি হতে পারে? যে রেট কনস্ট্যান্ট বা রেট কনস্ট্যান্ট শুড বি ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য কমপ্লেক্সিটি অফ ডিএনএ, এটা বলতে পারি।
একটা ডিএনএ এর কমপ্লেক্সিটি যত বেশি তার রেট কনস্ট্যান্ট তত কম, আর কমপ্লেক্সিটি যত কম তার রেট কনস্ট্যান্ট তত বেশি। বলতে পারি, কারণ দেখ না এখানে বেসিক হিসেবটা কি, টিও টি অফ ইকুয়ালস টু 1/k। তাহলে টেকনিক্যালি যেটাতে রিপিটেশন বেশি থাকবে অবভিয়াসলি সেটার সিঙ্গেল স্ট্র্যান্ড থেকে ডাবল স্ট্র্যান্ড হওয়ার টেন্ডেন্সিটা তত বেশি, আর যেটাতে রিপিটেশন কম থাকবে সেটার ডাবল স্ট্র্যান্ডেড হওয়ার টেন্ডেন্সিটা তত কম। হিসেব তো তাই বলে। তাহলে এইটা থেকে কি আমি এই ইনফারেন্সটা ড্র করতে পারি? সবাই বল। অবভিয়াসলি রিপিটেশন যত কম তার কমপ্লেক্সিটিটা তো তত বাড়ছে, কারণ তার বাইন্ডিং এবিলিটিটা তো কমছে। এখানে মাল্টিপল স্ট্র্যান্ডস বা মাল্টিপল বেসিস যদি পরপর অ্যালাইনড থাকে, ঠিক তাকে যখন রিন্যাচিওর করতে হবে তাকে তো সেটা খুঁজে বার করতে হবে আগে। তাহলে খুঁজে বার করার সময়টাই তো অনেকটা বেরিয়ে যাচ্ছে। তাহলে কমপ্লেক্সিটি রেট কার ওপর ডিপেন্ড করে? রেট মানেটা কি? রেট মানে কত তাড়াতাড়ি ব্যাপারটা হচ্ছে। তো রিন্যাচুরেশনের টাইমটা যদি রিপিটেশন বেশি থাকে তাহলে অনেক কম, যদি রিপিটেশন কম থাকে টাইমটা বেশি, তাহলে টাইমটা বেশি মানে কি? রেট। এক্স্যাক্টলি। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান টিল নাও? তো লগ অফ সিওটি, তো এই যে গ্রাফটা এটাতে হচ্ছে এই বরাবর সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ, মানে রিয়াকশনটা যখন শুরু হচ্ছে তখন সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ ইজ অ্যাট ইটস পিক। নাও সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ র্যাপিডলি প্রথমে কমতে থাকছে। এই র্যাপিড ফরমেশন এটা হচ্ছে কি? এটা হচ্ছে ফরমেশন or rather rate of formation of dsDNA. So if this initial rate is so much high, তাহলে টেকনিক্যালি আমি কি এই কথাটা বলতে পারি, সবাই আমাকে জানা, যে this first half has
single stranded DNA rate is rapidly dropping, তাহলে কি আমি এই জিনিসটা ইনফার করতে পারি ফ্রম দিস ইনিশিয়াল পার্ট এত অব্দি যে ইট বিলংস টু হাইলি রিপিটেটিভ হাইলি রিপিটেটিভ ডিএনএ সেগমেন্ট বা ডিএনএ ফ্র্যাগমেন্ট, বলতে পারি কি এই পোর্শনটা? সিমিলারলি এত অব্দি, তার মানে টেকনিক্যালি এই পার্টটা এইখানে আমরা দেখতে পাচ্ছি যে রেট অফ টিএস ফরমেশনটা একটু আস্তে আস্তে তার কাইনেটিক প্রপার্টি বা তার স্পিডটা রিডিউসড হচ্ছে। তাহলে সেটাকে কি আমি ইনফার করতে পারি অ্যাজ মডারেটলি রিপিটেটিভ ডিএনএ ফ্র্যাগমেন্ট, বলতে পারি? বলতে পারি কি? কজ সিঙ্গল স্ট্র্যান্ডেড থেকে ডিএস হচ্ছে, প্রথমে হলো কি যেগুলো যেগুলো রিপিটেটিভ রয়েছে সেগুলো সেগুলো আগে ডিএস হয়ে গেল, এরপর যেগুলো যেগুলো রিপিটেশনটা কিছুটা কম সেগুলো সেগুলোকে খুঁজে পাচ্ছে, নিয়ে তারা আস্তে আস্তে ডাবল স্ট্র্যান্ডেড হচ্ছে। তাই এই মিড ওয়েতে তাদেরকে ফেলা হচ্ছে, যে ইনিশিয়ালি হাইলি রিপিটেটিভ গুলো হয়ে গেল, দেন মিড ওয়েতে আসলো যেখানে রিপিটেশন হয়তো হাই রিপিটেশনের থেকে কিছুটা কম, and that will take a little bit more time to find it out, and that's why they have to merge. বোঝা গেল? হুম। লক নাও হচ্ছে কারণ আমরা ইন্টিগ্রেশনের সময় যেরকম দেখেছি, ইন্টিগ্রেশনের সময় আমরা কি করেছি, এই যে এই স্টেপটা থেকে এই স্টেপটা আসলো কি করে, লক ছাড়া এসছে। এই স্টেপটা থেকে এই স্টেপটা কি করে আসলো? ইজ ইট পসিবল উইদাউট লগারিদম? আমি তো স্টেপটা জাম্প করেছি, আমি দেখাইনি ওই ফ্যাক্টরটা। আমি বোঝাতে পারছি? লগ মানে ফ্যাক্টোরিয়াল অফ 10⁵ আমি 0 to 5 ও লিখতে পারতাম, আমি তার জায়গায় লিখেছি লগ নিয়েছি এবং 0 থেকে 10⁵ নিয়েছি। কারণ কোনো সময় কোনো সলিউশনের ক্ষেত্রে যখন সেটার ম্যাসিভ, তখন সেটার অ্যাকচুয়াল ভ্যালুকে আমরা প্লট করতে পারবো না। কারণ 0 to 5 কি হিসেবে হবে? আমি বলতে পারি আর একটা লগারিদমিক ভ্যালু হচ্ছে ম্যাসিভ, which is 10⁵ in terms of log ভ্যালু। এবার বোঝাতে পারলাম? আর এটা একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে যে কোনো ইন্টিগ্রেশন, যখন ডিফারেন্সিয়েশন থেকে ইন্টিগ্রেশনে যাচ্ছি, তখনও তো আমাকে এই ইন্টিগ্রেশনটা তুলতে গেলে লগ ভ্যালুটাকে ইন্ট্রোডিউস করাতে হচ্ছে। তো দ্যাট ইজ অ্যানাদার সিনারিও why we are taking log. লাস্টলি এই যে পোর্শনটা, এইখানটাতে ডাবল স্ট্র্যান্ডেড হওয়ার টেন্ডেন্সিটা খুবই কম, সময়টা ম্যাসিভ লাগছে, কারণ ইট হ্যাজ লেস রিপিটেটিভ ডিএনএ ফ্র্যাগমেন্ট। So this is how the overall mechanism is being established when it comes to CO dot T curve, where CO is the initial concentration of single stranded DNA and T will be the time taken to convert that single stranded DNA or to renature the single stranded DNA into double stranded DNA. That is why it is not any kind of
trigonometrical value, it is rather TO as concentration and T as time. And another factor that is also involved in this entire process is the viscosity of the solution. কারণ কোনো একটা ডিএনএ স্যাম্পলে যদি প্রোটিনের কন্টামিনেশন চলে আসে তাহলে কিন্তু পুরো ব্যাপারটা ঘেটে যাবে। তো viscosity matters when it comes to determining the COT value. And based upon it, we should easily or we can easily identify the complexity of that particular genetic element. The complexity of that particular genetic element. বোঝা গেছে?